দুপুর একটার খবর দিনভরে আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। ভোট প্রস্তুতি ও সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে জোড়া বৈঠক সিইও, জেলা শাসক, এসপি ও পুলিশ কমিশনারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক। আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন নিয়ে এই বৈঠকে আলোচনা হবে এখনো পর্যন্ত আমরা যা জানতে পাচ্ছি। আর কি কি আলোচ্য বিষয় ডিটেলে জানবো। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, আজকে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের রয়েছে। প্রথম বৈঠকটি, যে বৈঠকটি শুরু হয়েছে ইতিমধ্যেই, মূলত বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে প্রথমত রাজ্যের বিধানসভা ভোটের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। তুমি জানো, ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলার নয়া জেলাশাসক নিয়োগ করা হয়েছে, নয়া পুলিশ সুপার, পুলিশ কমিশনার নিয়োগ করা হয়েছে। ফলত তাদেরকে রাজ্যের বিধানসভা ভোটের জন্য এখনো পর্যন্ত কি কি প্রস্তুতির কথা মাথায় রেখেছে জাতীয় নির্বাচন কমিশন, তা যেমন জানানো হবে, তেমনি বিধানসভা ভোটকে সামনে রেখে কি কি প্রস্তুতি, বিশেষ করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, এবং তার সঙ্গে তুমি জানো যে কেন্দ্রীয় বাহিনীর তরফে যে নাকা চেকিং করা হবে, তার জন্য ইতিমধ্যেই বলা হয়েছে লাইভ স্ট্রিমিং করা হবে নাকা চেকিং, পাশাপাশি ওয়েবকাস্টিং নিয়েও নির্বাচন কমিশনের কি পরিকল্পনা রয়েছে, গোটা বিষয়টি জানানো হবে জেলা শাসক, পুলিশ সুপারদের, এবং জেলা ধরে ধরে পর্যালোচনা করা হবে। পাশাপাশি যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার পর আইন শৃঙ্খলা ইস্যু নিয়েও নির্বাচন কমিশনের তরফে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হতে পারে। এই প্রথম বৈঠকের পর দ্বিতীয় বৈঠক ফের হবে, যে দ্বিতীয় বৈঠকে বিভিন্ন বিধানসভার যারা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে, অর্থাৎ 294টি বিধানসভার জন্য 294 জন জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার ও এক্সটেন্ড রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। বেশ, 28 ফেব্রুয়ারির পরে 20 মার্চ এসআইআর এর পরে 28 ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আর 20 মার্চ অর্থাৎ শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করার কথা। প্রথম ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায়, খসড়া তালিকা ও প্রথম তালিকা মিলিয়ে বাদ পড়েছে 63,66,952 ভোটারের নাম। বিচারাধীন 60,06,675 জনের নাম। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের নিষ্পত্তির কাজ করছে বিচার বিভাগ। প্রথম তালিকা অনুযায়ী বিচারাধীন 60 লক্ষ, বুধবার পর্যন্ত প্রায় 23,30,000 নামের নিষ্পত্তি হয়ে গেছে। এর ভিত্তিতেই শুক্রবার দ্বিতীয় ভোটার তালিকা প্রকাশ করার কথা নির্বাচন কমিশনের। এই তালিকায় প্রায় 8 লক্ষের নাম বাদ যেতে পারে, অর্থাৎ বিচারাধীন 23 লক্ষের নিষ্পত্তি। এর মধ্যে ভোটার তালিকায় নাম উঠতে পারে 15 লক্ষর, নাম বাদ যেতে পারে প্রায় 8 লক্ষর। এখানেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যে 8 লক্ষের নাম বাদ পড়তে পারে, তাদের ভোটের ভবিষ্যৎ কি? সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে আগামী সপ্তাহে ট্রাইব্যুনাল গঠনের সম্ভাবনা। তারপরেই জানা যাবে আবেদন জানানোর প্রক্রিয়া কি হতে চলেছে। ট্রাইব্যুনালের বিচারে কেউ যোগ্য প্রমাণিত হলে তিনি কিভাবে ভোটার তালিকায় নাম তুলবেন? ভোটার তালিকায় নাম তোলার যথেষ্ট সময় মিলবে তো? এসব নিয়ে এখনো নানা ধোঁয়াশা, যা কাটাতে রূপরেখা তৈরি করছে নির্বাচন কমিশন। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিও রয়েছে। কিন্তু সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি যেখানে ভোটার এখনো নির্দিষ্ট নয়, সেখানে ভোট ঘোষণা এবং প্রার্থীরা ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে প্রথম তালিকা, অতিরিক্ত তালিকায় কত লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে বা নতুন করে সংযুক্ত হচ্ছে, সেদিকেই এখন নজর সমস্ত রাজনৈতিক মহলের। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। একই দিনে কমিশনকে জোড়া তোপ মমতার। গতকাল সকালে এক্সপোস্ট, সেখানে বিস্ফোরক তৃণমূল নেত্রী। কমিশনের টার্গেট বাংলা বলে বেনজির আক্রমণ। আর তারপর বিকেলে জ্ঞানেশ কুমারকে তোপ। কমিশনের সীমা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ঘোষণার পরেই প্রশাসনের শীর্ষ অফিসারদের বদলি কমিশনে। অফিসার বদলে পক্ষপাতিত্বের অভিযোগ, গণতন্ত্রের কণ্ঠরোধ করার অভিযোগ তৃণমূল নেত্রীর। আর এদিকে এই প্রশাসনের রদবদল, খোল নলচে বদলে যে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়, তার এই অবস্থানে পাশে রয়েছেন ওমর আবদুল্লাহ। কমিশনকে তুলোধনায় পাশে ওমর আবদুল্লাহ, কমিশনকে নিশানা জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কেজরিওয়াল, ওমর আবদুল্লাহ। বাংলায় পুলিশ প্রশাসনে বদল করায় ক্ষোভ, নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন ওমর আবদুল্লাহ। বাংলায় প্রশাসনিক বদল বিস্ময়ের নয় বলে মন্তব্য ওমরের। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির,
দেখো, প্রথমত হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এই ধরনের যে সমর্থন তাদের ইন্ডিয়া জোটের মধ্যে সামিল থাকা শরিকদের থেকে পাচ্ছেন, তাকে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের পক্ষে অনেকটা স্বস্তিদায়ক বা সুবিধাজনক। এর আগেও তৃণমূলের তরফ থেকে বারবার উল্লেখ করা হয়েছে যে তারা নির্বাচন কমিশনের বিভিন্ন গাফিলতি নিয়ে তারা সরব হয়েছেন এবং দেখতে পাওয়া গেছে যে তারা সরব হওয়ার পর, তারা আদালতে যাওয়ার পর তার যে প্রভাব সেটা বাকিরা বুঝতে পেরেছেন। এবং এর প্রথম রেশ হিসেবে বুঝতে পারা যায় যখন ইমপিচমেন্ট প্রস্তাব যখন তৃণমূল কংগ্রেস আনার কথা বলে, তখন যে 100 জনের সইয়ের দরকার ছিল সেখানে দেখতে পাওয়া যায় আরও বেশি সংখ্যক সাংসদ তাতে সই করেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে সমর্থনের কথা বারবার ধরে তুলছিল অন্তত বিরোধী জোটের মধ্যে থেকে, সেটা পেতে শুরু করে। অতীতেও বিভিন্ন সময় দেখতে পাওয়া গিয়েছে যে কখনো অখিলেশ যাদব, কখনো তেজস্বী, কখনো হচ্ছে উদ্ধবের শিবির, কখনো দেখতে পাওয়া গেছে হচ্ছে ওমর আবদুল্লাহ বা অরবিন্দ কেজরিওয়ালরা, তারা বরাবর মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা সমর্থন জানিয়েছেন এবং বিভিন্ন ইস্যুতে তারা মনে করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন, তিনি যে লড়াইয়ের কথা বলছেন, তাতে তাদের সমর্থন করার মতো জায়গা রয়েছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়েও যে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যেভাবে বিভিন্ন প্রশ্ন তুলে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়ালের পাশে থাকা, ওমর আবদুল্লার পাশে থাকাটা তৃণমূল কংগ্রেস মনে করছে যে বৃহত্তর বা জাতীয় রাজনীতির ক্ষেত্রেও এই অবস্থাতে দাঁড়িয়ে বিজেপির প্রতি চাপ তৈরি করার অন্যতম কৌশল হিসেবে কাজ করতে পারে। ফলে সেদিক থেকে দেখতে গেলে বিরোধী রাজনৈতিক দলগুলো, বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়ে তারা যে বার্তা পাঠাচ্ছে, সেটাকে পুরোদস্তুর রাজনৈতিক কাজে, জাতীয় রাজনীতিতে আগামী দিনে কাজে লাগাবে তৃণমূল, এবং যা অবশ্যই বাংলার বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেসকে অনেকটা স্বস্তি দেবে। ওকে। রাজ্য পুলিশ প্রশাসনে পর বদল, প্রতিবাদে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা নিশানা শুভেন্দু অধিকারীর। এমসিসি চালু হওয়ার পরে উনি মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করে রাজনৈতিক চিঠি লিখতে পারেন না। উনার যে কোম্পানি তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল, তার প্যাডে তিনি যত খুশি লিখুক না, মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করে নিজে মডেল কোড অফ কন্ডাক্ট ভেঙেছেন। আমি ইলেকশন কমিশনের কাছে দাবি করছি, গোটা রাজ্যে যত মুখ্যমন্ত্রীর ছবি আছে, আগে ছবি কেন সরানো হয়নি? ইলেকশন ঘোষণা হয়েছে এতদিন হয়ে গেল, কেন এমসিসি অনুযায়ী সে ছবিগুলো সরানো হয়নি? মুখ্যমন্ত্রী তার নিজের লেটার হেড প্যাড ব্যবহার করছেন, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা না হয়? এটা মিসইউজ অফ চেয়ার। ইলেকশন কমিশন কোন ভয়ে মমতা ব্যানার্জিকে এই সব সুযোগ দিচ্ছেন, আমরা ইলেকশন কমিশনের কাছে প্রশ্ন করতে চাই। গত কয়েকদিনের রাজ্য পুলিশ প্রশাসনের কার্যত খোল নলছে বদল করেছে কমিশনার। এবার এই নিয়েই শুরু হলো আইনি টানাপোড়েন। এবার মামলা আইএএস আইপিএসদের বদলি নিয়ে জনস্বার্থ মামলা। প্রশাসনের কাজ ব্যাহত করে কেন বদলি প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা। আইনজীবীর কথা বলবো অর্ণব হাজরা, আরো বিস্তারিত জানাবেন। অর্ণব। দেখো, আইনজীবী অর্ক নাথ তিনি এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন এবং প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের অনুমতি নিয়ে এই মামলা দায়ের হয়েছে এবং আগামী সোমবার এই মামলা শুনানির জন্য আসতে পারে, এমনটাই আদালত সূত্রে খবর। মূল যে বিষয়, আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ এবং সিনিয়র অ্যাডভোকেট, তিনি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জানান যে ভোট ঘোষণার পর নির্বাচন কমিশন কার্যত গত কয়েক ঘন্টায় ডজন আইপিএস এবং আইএএস তাদের হয় স্থানান্তর করেছে, বদলি করেছে, নতুবা ভোটে বসিয়ে দিয়ে এ রাজ্য থেকে অন্য রাজ্যে শিফট করে দিচ্ছে। 2021 সালের নির্বাচনের পর যে নির্বাচিত সরকার রয়েছে তার মেয়াদ 7 মে পর্যন্ত। এই অবস্থায় সরকারের যে স্বাভাবিক কাজকর্ম, প্রশাসনিক যে কাজকর্ম, সেই কাজগুলি ব্যাহত হচ্ছে। এই সমস্ত সিনিয়র আইপিএস অফিসার বা আইএএস অফিসারদের এইভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া, তাদের কাজে বসিয়ে দেওয়া এবং একেবারে নতুন কাউকে সেই জায়গায় নিয়ে আসার কারণে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার কাজ করে, নির্বাচন সুষ্ঠুভাবে সংগঠন করাটাই তাদের কাজ। কিন্তু যেভাবে প্রশাসনের কাজে না ঘটিয়ে এইভাবে ডজন আইপিএস আইএসদের সরাচ্ছে, এটা কখনো আইনের পক্ষে হতে পারে না। তাই নির্বাচন কমিশন যে পদক্ষেপ করছে তার উপর স্থগিতাদেশ দিক কলকাতা হাইকোর্ট এবং এই মামলা জরুরি ভিত্তিতে দায়ের করে এটা শুনানির জন্য নেওয়া হোক। মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে এবং সোমবার দিন এই মামলা শুনানির জন্য আসতে পারে, এমনটাই হিন্ট দিয়েছেন প্রধান বিচারপতি। ওকে। আজই তৃণমূলের ইশতেহার প্রকাশ। 26-এর ভোটের ইশতেহারে থাকতে পারে বিশেষ চমক। বাঙালি অস্মিতা থেকে গত 15 বছরের উন্নয়নের খতিয়ান, এই যে বিশেষ চমকের কথা আমরা বলছি, কি থাকতে পারে ইশতেহারে? আসুন জানার চেষ্টা করি। আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির,
দেখো, প্রথমত হচ্ছে ইস্তাহারে গত 15 বছরের কাজের খতিয়ান্ত তুলে ধরাই হবে। একই সঙ্গে হচ্ছে আগামী দিনে যে কতকগুলো বিষয়ের ওপর শাসক দল জোর দিতে চলেছে তার মধ্যে থাকবে হচ্ছে মহিলা এবং যুবদের জন্য বিশেষ বিষয়। এবং সম্প্রতি যুবসাথীর কথা বাজেটে ঘোষণা হয়েছে, তার যে অর্থ তা ইতিমধ্যেই বহু ব্যক্তির অ্যাকাউন্টে সেগুলো চলেও গেছে। আগামী দিনে যুবদের যে কর্মসংস্থান এবং মহিলাদের স্বনির্ভরতার প্রশ্নে কোন পর্যায়ে তারা কাজ করবেন সেই প্রসঙ্গে তারা উল্লেখ করবেন এই ইস্তাহারে। দ্বিতীয়ত হচ্ছে প্রবীণদের জন্য, প্রবীণ যারা নাগরিক রয়েছেন তাদের জন্য বিশেষ ঘোষণা থাকতে পারে হচ্ছে ইস্তাহারে। তৃতীয়ত হচ্ছে যে স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে উন্নয়নের কথা যেমন উল্লেখ হবে, একই সঙ্গে হচ্ছে যে স্বাস্থ্যসাথীর যে অনুদানের যে অর্থ সেই অর্থ বৃদ্ধি হতে পারে। চতুর্থ হচ্ছে যে উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের কারণে যেভাবে বারবার বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়, ফলে উত্তরবঙ্গের এই বিভিন্ন জায়গাতে পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকার আগামী দিনে কি কাজ করতে চায় এবং তার সঙ্গে সম্পর্কিত হচ্ছে মালদা মুর্শিদাবাদের যে ভাঙন সেই প্রসঙ্গে তাদের কি ভাবনা চিন্তা, সেই প্রসঙ্গের কথা ইস্তাহারের ক্ষেত্রে উল্লেখিত হবে এবং এক্ষেত্রে রাজ্য নিজের মাধ্যমে কি কাজ করছে এবং করবে সেই প্রসঙ্গের কথা তারা উল্লেখ করবে। এবং যেটাতে অবশ্যই এইবার ইস্তাহারের ক্ষেত্রে থাকবে এবং শহরের একাধিক জায়গাতে যেগুলো পোস্টারও পড়েছে তা দেখে বুঝতে পারা যাচ্ছে যে বাঙালি অস্মিতার প্রসঙ্গের কথাও ইস্তাহারের মধ্যে তুলে ধরা হবে, যা দিয়ে কার্যত বিধানসভা নির্বাচনের মুখে অন্যতম বড় ইস্যু হিসাবে সেটাকে তারা প্রচারের ক্ষেত্রে সে কারণে রাখছে। ওকে আবির, বাংলা দখলে তারুণ্যে জোর, ভোটের ময়দানে শুধুই অভিজ্ঞরা নন, তৃণমূল বিজেপির তালিকায় রয়েছেন একাধিক কম বয়সী। তৃণমূল বিজেপির প্রার্থী তালিকায় একাধিক তরুণ মুখ, নবীন প্রবীণে ভারসাম্যের চেষ্টা। তৃণমূলের ঘোষিত 291 জন প্রার্থীর মধ্যে 4 প্রার্থীর বয়স 30-এর নিচে, 38 জন প্রার্থীর বয়স 31 থেকে 40-এর মধ্যে। প্রথম দফায় 144 প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি, তার মধ্যে 36 জন প্রার্থীর বয়স 35-এর নিচে। দেবাংশু ভট্টাচার্য বর্তমানে তৃণমূলের আইটি সেলের ইনচার্জ। 2024 লোকসভা ভোটে তমলুক থেকে তাকে প্রার্থী করে তৃণমূল, সেখানে হেরে যান। বছর 30-এর দেবাংশু এবার লড়বেন হুগলির চুঁচুড়া থেকে। তৃণমূল কংগ্রেসের ইয়াংগেস্ট 4 জন প্রার্থীর মধ্যে একজন হতে পারাটা সত্যিই ভালো লাগার। এই ফিলিংটা জীবনে দ্বিতীয়বার আসবে না। এই ফিলিংটা যেটা 2024-এর লোকসভা নির্বাচনে পেয়েছিলাম, এবং দল ইয়াংগেস্ট প্রার্থী হিসাবে যে ভরসাটা রেখেছে, দল যে আস্থাটা রেখেছে, সেটা দলকে নিশ্চিতভাবে তার মর্যাদা দিতে পারবে। জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মন দেশের প্রথম সারির অ্যাথলিট। 2018 এশিয়াডে হেপ্টাথলনে সোনা জেতেন। 2022 সালে অর্জুন পুরস্কার পান। বছর 29-এর অ্যাথলিট এবার তৃণমূলের বড় বাজি। জলপাইগুড়ির রাজগঞ্জ কেন্দ্রে তাকে প্রার্থী করেছে শাসক দল। বিরাজ বিশ্বাস বয়স 30-এর কম, বিজেপির প্রথম দফার তালিকায় সবচেয়ে কম বয়সী। জলপাইগুড়ি ল কলেজে পড়াশোনা, আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন। একসময় এবিভিপির রাজ্য সম্পাদকের দায়িত্বে ছিলেন। এবার দায়িত্ব বেড়েছে। উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে তাকে প্রার্থী করেছে বিজেপি। একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি, একদিন স্টুডেন্ট ছাত্র সমাজের একটা অ্যাক্টিভিজম করেছি অ্যাজ আ আইনজীবী হিসাবে, অধিবক্তা হিসাবে কলকাতা হাইকোর্টে লিগ্যাল অ্যাক্টিভিজম। এরপরে এখন মনে হলো সামাজিক অ্যাক্টিভিজম দরকার। ভাতারের বিজেপি প্রার্থী সৌমেন কারফা একসময় এসএফআই করতেন, তারপর যোগ দেন বিজেপিতে। এবার বিজেপি প্রার্থী। দল আস্থা, ভরসা, বিশ্বাস রেখেছে। মোদিজির সৈনিক, বিজেপির যারা কর্মী, প্রত্যেকে যে সরকার হবে আমাদের নিশ্চিত, এই সরকারের মধ্যে এই সিট নিশ্চিতভাবে থাকবে।
মধুপর্ণা ঠাকুর 2024 উপনির্বাচনে বাগদা থেকে বিধানসভায় যান বছর 25-এর মধুপর্ণা। বাবা প্রয়াত তৃণমূল সাংসদ কপিল কৃষ্ণ ঠাকুর, মা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। এবারও উত্তর 24 পরগনার বাগদা থেকে তৃণমূলের টিকিটে লড়বেন মধুপর্ণা। প্রথম টাইম তো আমি প্রার্থী হচ্ছি না, এর আগেও আমি 24 সালে বাই ইলেকশনে আশীর্বাদে ঠাকুর বাড়ির প্রতি আস্থা রেখেছিল যে জয়লাভ করতে পারে, সকলের আশীর্বাদ নিয়ে। আমার থেকে অনেক যারা 50 বছর 40 বছর ধরে রাজনীতি করছে, অভিভাবক যারা আছে, বাগদার যারা বড়রা আছে, যারা আমার সকলকেই তাই বলেছি, আপনারা যেইভাবে আমাকে চালাবেন আমি সেই পথেই চলবো। বাগদা বিধানসভা এবার আমরা সবুজ আবির আমরাই খেলবো। ঋতুপর্ণা আঢ্য বনগাঁ পুরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বাবা শঙ্কর আঢ্য বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, মা জ্যোৎস্না আঢ্য বনগাঁ পুরসভার ভাইস চেয়ারম্যান। অল্প বয়সেই রাজনীতিতে হাতেখড়ি ঋতুপর্ণার। ঋতুপর্ণা এবার উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আমি হতে পারি নবীন, আমি যে পরিবারটা আমার রাজনৈতিক পরিবার 17 নম্বর ওয়ার্ড বনগাঁর, সেখানকার এখন কাউন্সিলর আছি। এবং নবীন শুধু না, আমি যুব সমাজকে শুধু না, আমি প্রবীণদেরও আমি সাথে নিয়ে এগোবো। এখানকার যে নেতৃত্বরা রয়েছে তাদেরকে সাথে নিয়ে তারা যে পথ দেখাবে, তাদের সেই চিন্তাধারা দিয়েই আমি এগোবো। নিউজ 18 বাংলা।